আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৬ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। দীপা আমতা আমতা করে বলে, কি বলেছি আমি? আমি বললাম, সেটা না হয় পরে বলছি, কিন্তু এখন আমি তোমাকে বলেই আমি ওকে আদর করতে লাগলাম। হঠাৎ আমার এই আক্রমণে দীপা বেশ ঘাবড়ে যায়। মাঝে মাঝে আমার কি হয় সেটা সে বুঝে উঠতে পারে না। এদিকে দীপা ভুলেই গিয়েছিল আজ ওর ভাইকে বাড়িতে নিয়ে যেতে হবে। হসপিটালের শেষ দিন আজ। হঠাৎ মনে পড়তেই দীপা বলে, আরে ছাড়ুন, হসপিটালে যেতে হবে তাড়াতাড়ি, আজ ভাইকে ছেড়ে দেবে। ওকে বাসায় নিয়ে যাওয়ার কথা, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, সেই সকালে এসেছি, এখন রাত হতে চললো। মা নিশ্চয়ই চিন্তা করছে আমার জন্য। প্লিজ এমন করবেন না, কথা দিচ্ছি কাল আমি আবার আসবো। আমি বললাম, প্লিজ আরেকটু সময় দাও, তারপর আমি তোমাকে হসপিটালে পৌঁছে দেবো। দীপা বলে, আপনি বুঝতে পারছেন না কেন আমার এখন হসপিটালে যাওয়াটা কতটা জরুরি? প্লিজ আজকের জন্য আমাকে ছেড়ে দিন। দীপার পিড়াপিড়িতে আমি ওকে ছেড়ে দিলাম। আমি বললাম, ঠিক আছে চলো। দীপা আমার চেহারার দিকে তাকিয়ে বেশ বুঝতে পারলো এই মুহূর্তে ওকে ছাড়ার কোনো ইচ্ছেই আমার ছিল না। মুখে একটা বিরক্ত ছাপ ফুটে উঠেছে আমার। দীপা তখনও খাটে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি টি শার্ট পরে নিয়ে বললাম, কি হলো, চলো। দীপা কিছু না বলে উঠে এলো, তারপর আমার পিছু পিছু এসে গাড়িতে উঠে বসলো। আমি গাড়িতে উঠে বসে গাড়ি চালিয়ে দিলাম। কিছু দূর আসতে একটা রেস্টুরেন্ট চোখে পড়লো। সকাল থেকে মেয়েটির কিছু খাওয়া হয়নি, তাই গাড়িটা একপাশে দাঁড় করালাম। দীপা বলে, কি হলো, গাড়ি এখানে থামালেন যে? আমি বললাম, তুমি একটু বসো, আমি এখনই আসছি। এই বলে আমি গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টে চলে গেলাম। 10 মিনিট পর কিছু খাবার নিয়ে ফিরে এলাম। গাড়িতে উঠে বসে দীপার হাতে খাবারগুলো দিলাম। দীপা বলে, এগুলো কি? আমি বললাম, সকাল থেকে এই পর্যন্ত তো কিছুই খাওয়া হয়নি, তাই তোমার জন্য খাবার নিয়ে এলাম, গাড়িতে বসে খেয়ে নাও। দীপা বলে, আমার জন্য শুধু শুধু খাবার আনতে গেলেন কেন? আমি বললাম, তুমি তো খিদে সহ করতে পারো না, তাই এগুলো আনা, এখন চুপচাপ খেয়ে নাও। গাড়ি চলা অবস্থায় খেতে পারবে নাকি এখানে দাঁড় করিয়ে রাখবো? দীপা বলে, এমনিতে অনেক লেট হয়ে গেছে, আমি খেতে পারবো, আপনি গাড়ি চালান। আমি ওর কথা মতো গাড়ি চালিয়ে দিলাম। দীপা খাবারের প্যাকেট খুলে মুখে দিতে যাবে, ঠিক তখনই মনে পড়লো আমার কথা। সে মনে মনে বলে, লোকটা তো সকাল থেকে কিছু খায়নি, কাল রাতে ঠিকমতো খেয়েছে কিনা কে জানে, কিছু শেয়ারও করে না। এই ভেবে সে আমাকে বলে, আপনিও তো কিছু খাননি, আপনি খাবেন না? আমি বললাম, আমার জন্য চিন্তা করতে হবে না, তুমি খেয়ে নাও, আর তাছাড়া আমি গাড়ি চালাচ্ছি, এই অবস্থায় খেতে পারবো না। দীপা আবার মনে মনে বলে, ওনাকে ছেড়ে আমি খাবারটা খেলে ঠিক হবে? লোকটা না খেয়ে থাকবে আর আমি খাবো, এটা কেমন দেখায়? দীপা বলে, গাড়ি একপাশে দাঁড় করান। আমি বললাম, কেন, আবার কি হলো? দীপা বলে, কারণ খাবারটা আমরা দুজন মিলে খাবো, তাই। আমি বললাম, আমি পরে খেয়ে নেব, তোমার দেরি হয়ে যাচ্ছে। দীপা বুঝতে পারলো এই লোক গাড়ি থামাবে না, তাই সে আবার কি যেন ভাবলো। হঠাৎ সে আমার মুখের সামনে খাবার তুলে ধরলো। আমি তো অবাক, দীপা আমাকে খাইয়ে দিচ্ছে, কিন্তু আমি খাবো কেন? আমি বললাম, আমি খাবো না। দীপা বলে, কেন খাবেন না? আমি বললাম, তোমার হাতে আমি খাবো কেন? দীপা বলে, ও, আমি গরিব ঘরের মেয়ে বলে আমার হাতে খেতে পারবেন না, আর এমনিতেও আপনার বউ হওয়ার যোগ্যতা রাখি না, আমার হাতে আপনি কেন খাবেন? আমি তো আমার অকাত ভুলে গেছি। এই বলে খাবারের প্যাকেট বন্ধ করে রেখে দিল। আমি বললাম, খাবার খাচ্ছ না কেন? দীপা বলে, এমনি, খিদে নেই। এই বলে মুখ গোমরা করে অন্যদিকে ফিরে আছে। আমি ওকে এক নজর দেখলাম, গালে এখনো 5 আঙ্গুলের দাগ কালো হয়ে বসে আছে। দেখে একটু মায়া হলো, সাথে এটাও বুঝতে পারলাম আমি না খেলে মেয়েটা খাবে না। আমি বললাম, ঠিক আছে, খাইয়ে দাও, যেভাবেই হোক, বউ যখন বানিয়েছি তখন বউ হবার ফরজটা নিভাও। দীপা আমার কথা মতো খাবারের প্যাকেট খুলে আমাকে খাইয়ে দিতে লাগলো, সাথে নিজেও খেতে লাগলো। সত্যি বলতে আমারও খুব খিদে পেয়েছিল। খাবার খেতে খেতে দুজন হসপিটালে চলে এলাম। আমি বললাম, আমরা চলে এসেছি। দীপা বলে, আমি তাহলে আসি, আপনি কি এখন চলে যাবেন? আমি বললাম, তুমি চাইলে তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসতে পারি। দীপা বলে, না, তার দরকার নেই, সাথে মা থাকবে, সমস্যা হতে পারে। আমি বললাম, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে, তুমি এখন যাও, কাল সকালে বাসায় চলে এসো, তোমার সাথে কথা আছে। দীপা ঠিক আছে বলে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে। আমি বললাম, তুমি দাঁড়িয়ে আছো কেন, যাও হসপিটালের ভেতরে। দীপা বলে, আগে আপনি যান, তারপর আমি যাব। আমি বললাম, ঠিক আছে, আর কিছু বলবে? দীপা বলে, সাবধানে যাবেন আর নিজের খেয়াল রাখবেন। আমি বললাম, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তুমি সাবধানে থেকো। এই বলে গাড়ি ঘুরিয়ে চলে এলাম। যতক্ষণ পর্যন্ত না আমার গাড়ি চোখের আড়াল হলো, ততক্ষণ পর্যন্ত দীপা তাকিয়েছিল আমার গাড়ির দিকে। আমি চোখের আড়াল হতে সে হসপিটালের ভিতরে চলে গেল। যেতে যেতে ভাবছে, না জানি মা কি মনে করছে। সেই সকাল থেকে বেরিয়ে এখন আসলাম, তার থেকে বড় কথা আমার গালের এই 5 আঙ্গুলের দাগ। এটার কথা জিজ্ঞেস করলে আমি কি বলবো? আজ হয়তো আমি ধরাই পড়ে যাব। হে আল্লাহ, তুমি রক্ষা করো। এই বলে ভয় ভয়ে কেবিন রুমে প্রবেশ করলো। দীপাকে দেখে মা ঝাঁঝিয়ে উঠে বলে, তোর কি কোনো আক্কল জ্ঞান নেই? সে সকাল থেকে বেরিয়ে এখন আসলি, বললি তো এই যাব এই আসবো, এই তোর আসার সময় হলো? সারাদিন কোথায় ছিলি? এতক্ষণ মা দীপার গালের দিকে খেয়াল করেনি। হঠাৎ চোখ পড়তেই তিনি দৌড়ে মেয়ের কাছে গেলেন। মেয়ের 2 কাঁধে হাত রেখে বলে, কিরে মা, তোর গালে কি হয়েছে? তোকে এমন করে কে থাপ্পড় মারলো? কি হয়েছিল? মায়ের এমন প্রশ্নের উপর প্রশ্ন শুনে দীপা থতমত খেয়ে যায়। এখন মাকে সে কি বলবে?
তারপরও কিছু একটা বানিয়ে বলতে হবে। দীপা বলে, আসলে মা সকালে একটা মেয়ের সাথে কথা কাটাকাটি হয় আমার। সেই মেয়ের ভাই ছিল সাথে, সেই ছেলেটা আমাকে থাপ্পড় মেরে বসে, শুধু সাধারণ একটা বিষয় নিয়ে। আসলে মেয়েটার সাথে আমার একটু হালকা ধাক্কা লাগে, তাতেই মেয়েটা হোঁচট খেয়ে পড়ে যায়। মেয়েটার সম্পূর্ণ দোষ আমার উপর দিয়ে দেয়। থাপ্পড় খেয়ে মাথা ঠিক ছিল না, তাই হসপিটালে না এসে সোজা বাসায় চলে গিয়েছিলাম। ভেবেছিলাম একটু ঘুমিয়ে বিকেলের দিকে আসবো, কিন্তু এমন ঘুম ধরলো যে এক ঘুমে সন্ধ্যা, তাই আসতে দেরি হয়ে গেল। দীপা মায়ের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো ওর মা ওকে বিশ্বাস করলো কিনা। ততক্ষণে মায়ের চোখে জল নেমে এসেছে মেয়ের এই দুর্দশা দেখে। শত হলেও তিনি মা, মা কখনো চায় না তার সন্তানকে কেউ আঘাত করুক, সেটা যে কোনো মায়ের সহ হয় না। তিনি দেরি না করে দীপাকে বুকে টেনে নিলেন, তারপর অঝরে কেঁদে দিলেন। মাকে কান্না করতে দেখে দীপাও কেঁদে দিল। সে মনে মনে বলে, জীবনে কোনোদিন মায়ের সাথে মিথ্যে কথা বলিনি, আজ ওই লোকটার জন্য বারবার মিথ্যে কথা বলতে হচ্ছে মাকে। এভাবে মিথ্যে বলে বলে আর কতদিন চলবো? তবে মা যে বিশ্বাস করেছে এটাই যা রক্ষে। দীপা মাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি কান্না করছো কেন মা? আমি তো ঠিক আছি, এখন কান্না বন্ধ করো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। মা বলে, রাত হয়ে গেছে, এখন বাড়ি ফেরার দরকার নেই, আমরা না হয় কাল সকাল সকাল চলে যাব। তারপর সেদিন রাতে দীপা মায়ের সাথে হসপিটালে থেকে যায়। সকালে উঠে ফ্রেশ হয়ে ডাক্তারের সাথে কথা বলতে যায়। ডাক্তার ওমর তখন চেম্বারে ছিল। দীপাকে আসতে দেখে তিনি বলেন, আপনি চলে এসেছেন, এখানটায় বসুন। হঠাৎ ওনার চোখ গেল দীপার গালের দিকে। ডক্টর ওমর বলে, আরে মা, আপনার গালে কি হয়েছে? দীপা বলে, এদিকে মা বলে ডাকছেন, আবার আপনি বলে সম্বোধন করছেন, মেয়েকে কেউ আপনি বলে? ডক্টর ওমর মুচকি হেসে বলে, সত্যিই তো, আমারই ভুল হয়েছে। এখন বলো মা, তোমার গালে কি হয়েছে? এভাবে কালো হয়ে ফুলে গেছে কেন? দীপা মনে মনে ভাবে, ওই লোকটার জন্য আমাকে আর কি যে সহ করতে হবে একমাত্র আল্লাহই জানে। এখন আমি ডাক্তার আঙ্কেলকে কি বলবো? দীপাকে চুপচাপ দেখে ডক্টর ওমর বলে, আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, কিন্তু যাওয়ার আগে একটু চেক আপ করিয়ে নিও, তা না হলে পরে ইনফেকশন হয়ে যাবে। দীপা বলে, ঠিক আছে আঙ্কেল, এখন আমি যে জন্য এসেছি, আর কত টাকা বাকি আছে? ডক্টর ওমর বলে, কোনো টাকা দিতে হবে না, তোমার ভাইয়ের সব পেমেন্ট আরো আগে দেওয়া হয়ে গেছে। দীপা অবাক হয়ে বলে, কে দিল এতগুলো টাকা, আর কেনই বা দিল? আঙ্কেল, ওনার নাম বলুন আপনি, সাথে ওনার ঠিকানা। ডক্টর ওমর বলে, সরি মা, আমি ওনার নাম বা ঠিকানা কোনোটাই তোমাকে দিতে পারবো না, উনি ওনার পরিচয় গোপন রেখেছে, সময় হলে তুমি সব জানতে পারবে। তারপর দীপা আর কোনো কথা বাড়ালো না, সবকিছু মিটিয়ে ভাইকে নিয়ে বাসায় চলে এলো। বাসায় এসে দীপা মাকে বলে, মা, আমার একটু কাজ আছে বাহিরে, আমাকে এখন যেতে হবে, কিছুক্ষণের মধ্যে চলে আসবো। মা একটু অবাক হয়ে বলে, মাত্র বাসায় এলি, এখন আবার তুই কোথায় যাবি? আর এমনিতেও তোর শরীর ভালো না, তোর গালের অবস্থা দেখেছিস, এই নিয়ে বাইরে যাওয়ার দরকার নেই, তুই বরং রেস্ট নে। দীপা বলে, মা, আমার খুব জরুরি কাজ আছে, এখনই যেতে হবে, এখন না গেলে হচ্ছে না। তারপর কোনো রকম মাকে বুঝিয়ে দীপা চলে এলো আমার বাসায়। আমি তখনও ঘুমাচ্ছিলাম। কলিং বেলের শব্দে ঘুম ভেঙে গেল। একটু বিরক্ত নিয়েই উঠে দরজা খুলে দিলাম। দেখি দীপা দাঁড়িয়ে আছে, ওন্না দিয়ে মুখটা নেকাপের মতো করে বাঁধা, যত সম্ভব গালের দাগ ঢাকার জন্য এই ব্যবস্থা। আমি দরজা খুলতে এসে নেকাপ খুলে ভেতরে আসে। ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম কালকের থাপ্পড় এখনো বিরাজমান ওর গালে। গালটা ফুলে আছে, সাথে কালো হয়ে আছে। আজ ওকে কিছু বলতে হলো না, সোজা রুমে গিয়ে বিছানার উপর উঠে বসলো। আমি কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে কাপড় পরে নিলাম। দীপা তখনও একই অবস্থায় বসে আছে। সে মনে মনে ভাবে, এখনই তো ঝাঁপিয়ে পড়বে দেহের চাহিদা মেটানোর জন্য, এতে গোসল করে পবিত্র হওয়ার কি আছে? এই কাজটা করলে তো এমনি শরীর নাপাক হয়ে যাবে। এইসব ভাবছে আর আমার দিকে আর চোখে তাকাচ্ছে। আমি বললাম, কেমন আছো? দীপা বলে, যেমনটা আপনি রেখেছেন। আমি বললাম, আমি আবার কেমন রাখলাম? তোমার ভাই কেমন আছে? দীপা বলে, আগের থেকে অনেকটা ভালো, আরও কয়েকদিন রেস্টে রাখতে হবে। আমি বললাম, সকালে নাস্তা করেছো? দীপা বলে, না, সময় পাইনি, সকালে ঘুম থেকে উঠে ভাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম ওকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। ভাইকে বাসায় রেখে আবার এখানে চলে আসলাম, তাই নাস্তা করার সময় পাইনি। আপনি করেছেন? আমি বললাম, না, মাত্র ঘুম থেকে উঠলাম। দীপা বলে, এখানে খানা বানানোর সব জিনিসপত্র আছে, যদি থাকে আমি নাস্তা বানাতে পারি আপনার জন্য। আমি বললাম, দরকার নেই, আমি বাইরে থেকে খাবার অর্ডার করছি। দীপা বলে, শুধু শুধু বাইরে থেকে অর্ডার করার কি আছে, আমি বানিয়ে দিচ্ছি তো। রান্নাঘর কোন দিকে আমাকে বলুন। আমি বললাম, রুম থেকে বেরিয়ে ডানে চলে যাও, লাস্টের ঘরটাই রান্নাঘর, তবে রান্নাঘরে কি আছে না আছে আমি জানি না, গিয়ে দেখো কি লাগবে, আমি এনে দিচ্ছি। দীপা বলে, ঠিক আছে, আমি দেখছি। এই বলে সে রান্নাঘরে চলে গেল। তারপর রান্নাঘরের সবকিছু চেক করে কি কি নেই একটা লিস্ট তৈরি করে আমাকে দিল। আমিও কোনো কথা না বাড়িয়ে চলে গেলাম নিচে। গাড়ি নিয়ে বেরিয়ে মার্কেট থেকে সবকিছু নিয়ে এলাম। আসলে মাঝে মাঝে বাসায় না গেলে এখানে রান্না করে খেতে হয়, তবে আমি রান্না করতে পারি না। ঘরের কাজ করার জন্য যে মহিলা রেখেছি ওনাকে বললে মাঝে মাঝে রান্না করে দেয়, তার জন্য এক্সট্রা কিছু টাকা দিতে হয়, তাতে কোনো সমস্যা না। কিন্তু আজ দীপা আমার জন্য রান্না করছে ভেবে মনের ভিতরে একটা আনন্দের শিহরণ খেলে উঠল। এদিকে দীপার মনে নানান কথা ঘুরপাক খাচ্ছে। আসলে আমি কে, কি আমার পরিচয়, আমি মানুষটা কেমন, কি চাই আমি ওর কাছ থেকে? মাঝে মাঝে ওর মাথা সবকিছু গুলিয়ে যায়, বুঝতে পারে না আমাকে। কখনো ওকে ভালোবেসে কাছে টানি, কখনো আবার রেগে গিয়ে ওর যোগ্যতা কি সেটা মনে করিয়ে দেই, কখনো আবার শরীরের উপর নির্যাতন চালাই। এসব নিয়ে ওর মনে অনেক প্রশ্ন, আমাকে জিজ্ঞেস করতেও সাহস পায় না। যদি আমি রেগে যাই, ওর ভাগ্যে কি আছে সে নিজেও জানে না।
কয়দিনের জন্য আমার বউ হয়েছে সে। আজ আমি ওকে ডেকেছি কিছু কথা বলার জন্য। কি বলবো আমি, এসবই ভাবছে বসে বসে দীপা। ওর যেন ভাবনারই শেষ হচ্ছে না। এমন সময় আমি আসি বাজার নিয়ে। এই প্রথম আমি বাজার করলাম, ভাবতে কেমন কেমন লাগছে। দীপা পাক্কা গৃহিণীর মতো ওন্নাটা পেঁচিয়ে কোমরে গুজে নিল। আমি ওকে বাজার দিয়ে চলেই আসছিলাম, পেছন থেকে দীপা ডেকে বলে, আরে আপনি কোথায় যাচ্ছেন? আমি বললাম, কোথায় আবার, রুমে যাচ্ছি। দীপা বলে, রুমে গিয়ে কাজে নেই, আপনি বরং আমাকে সাহায্য করুন, একসাথে কাজ করতে ভালো লাগবে। আপনিও টুকটাক শিখে যাবেন, ভবিষ্যতে কাজে আসবে। আমি বললাম, তুমি কি পাগল হয়েছো? আমি শিখবো রান্নার কাজ? এসব আমার দ্বারা হবে না। আর সবসময় ভবিষ্যতের কথা কেন বলো? ভবিষ্যতে এসব আমার কিসের কাজে আসবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা আমি বসে খেলেও শেষ হবে না। দীপা বলে, আল্লাহ দিয়েছে বলে ওইটার ফায়দা উঠানো ঠিক না, ওটার কদর করতে হয়। আমি বললাম, আচ্ছা তুমি আমাকে কি বোঝাতে চাইছো? দীপা বলে, কিছু না, আপনি রুমে যান, আমি নাস্তা বানিয়ে নিয়ে আসছি। আমি বললাম, আমি এখানে বসছি, তবে কাজে সাহায্য করতে পারবো না। দীপা বলে, ঠিক আছে, যেটা আপনার ইচ্ছে। আমি একটা চেয়ার এনে রান্নাঘরের দরজার পাশে বসলাম, যাতে দীপা আমাকে দেখতে পায় আর আমি দীপাকে দেখতে পাই। দীপা দীপার কাজ করতে লাগলো, আর আমি বসে বসে মোবাইলে গেম খেলতে লাগলাম। এদিকে দীপা একটু পরপর আর চোখে আমাকে দেখছে, সেটা আমার চোখ এড়ালো না। আমি না তাকিয়ে বললাম, আমাকে এভাবে দেখতে হবে না, আমাকে দেখার অনেক সময় পাবে। এখন দেখে শুনে কাজ করো, আবার হাত না কেটে ফেলো। কথাটা বলতে দেরি হলো, কিন্তু দীপার হাত কাটতে দেরি হলো না। দীপা কুকিয়ে ওঠে, হাত চেপে ধরলো। হাতের শাহাদাত আঙ্গুল অনেকটা কেটে গেছে, সেখান থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে। আমি দেখে ছুটে গেলাম ওর কাছে, সাথে সাথে ওর আঙ্গুলটা মুখে ঢুকিয়ে চুষতে লাগলাম। দীপা ব্যথা ভুলে গিয়ে আমার দিকে তাকিয়ে আছে। দীপা বলে, আরে আরে কি করছেন আপনি? দেখছি ডায়ানদের মতো আমার সব রক্ত চুষে খেয়ে ফেলছেন, ছাড়ুন বলছি। আমি মুখ থেকে আঙ্গুল বের করে বললাম, ওইটাকে ডায়ান বলে না, ডাইনি বলে যে। আর আমি শুধু শুধু ডাইনি হতে যাব কেন? আমি পুরুষ, কোনো নারী না। যত দূর জানি মেয়েরা হয় ডাইনি। আর আমি এটাও শুনেছি আঙ্গুল কেটে গেলে মুখে ঢুকিয়ে চুষলে নাকি রক্ত পড়া বন্ধ হয়ে যায়। দীপা বলে, আমি জানি ডাইনি কাকে বলে, কিন্তু এখানে কোনো মেয়ে আমার রক্ত চুষে খাচ্ছে না, খাচ্ছে একজন পুরুষ। তাহলে সে ডাইনি কিভাবে হবে? তাকে তো বলা উচিত ডায়ান। এখন ছাড়ুন, আঙ্গুলটা কিছু দিয়ে বেঁধে রান্নাটা শেষ করি। আমি বললাম, আর রান্না করতে হবে না, তুমি এখানে বসো, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। দীপা কিছু না বলে বসে পড়ল। আমি ফাস্টিং বক্স এনে ওর আঙ্গুল ব্যান্ডেজ করে দিলাম। আমি বললাম, চলো রুমে। দীপা বলে, আপনি রুমে গিয়ে বসুন, আমি 10 মিনিটের মধ্যে নাস্তাটা বানিয়ে আসছি। আমি বললাম, লাগবে না, আমি বাইরে থেকে অর্ডার করছি। দীপা বলে, দেখুন আমি পারবো, সামান্য আঙ্গুলই তো কেটেছে, ওতে কিছু হবে না। আমি আর কিছু বললাম না। দীপা 10 মিনিটের মধ্যে নাস্তা বানিয়ে রুমে চলে এলো। তারপর দুজন একসাথে বসে নাস্তা করলাম। না, মেয়েটার হাতের রান্নাও ভালো। নাস্তা করার পর দীপা বলে, আপনার কি যেন বলার ছিল, বলুন শুনি। আমি বললাম, তেমন কিছু না, এটুকুই বলার ছিল যে আজ থেকে তুমি আমার কাছে থাকবে, মানে এই বাসায়। আমার কথা শোনার সাথে সাথে দীপা উঠে দাঁড়িয়ে বলে, কি, আপনার মাথা ঠিক আছে তো? আমি বললাম, এখানে আশ্চর্য হওয়ার কি আছে, আমি তোমাকে বিয়ে করেছি, সেই অনুযায়ী তুমি আমার সাথে থাকবে, এটাই সিম্পল। দীপা বলে, দেখুন আপনার আমার বিয়েটা কোনো সাধারণ বিয়ে হয়নি, আপনি আমাকে জোর করে তুলে এনে বিয়ে করেছেন, যে বিয়েতে আমার কোনো সম্মতি ছিল না। আর এমনিতেও আমার ফ্যামিলির আমি ছাড়া আর কেউ নেই, তাদের দায়িত্ব আমার উপর আছে। আমি জব করে আমার পরিবারকে চালাতে হয়, আমি যদি না থাকি তাহলে তাদের কি হবে, আপনি একবার ভেবে দেখেছেন? আমি বললাম, ওইসব বলে আমাকে কোনো লাভ নেই, তুমি আমার সাথে থাকছো, এটাই ফাইনাল। দীপা বলে, আমি কখনোই আপনার সাথে থাকতে পারবো না, আমাকে আমার মতো করে থাকতে দিন, দয়া করে আমাকে ডিভোর্স দিয়ে দিন। আমি বললাম, এত সহজে ছাড়ার জন্য তো আমি তোমাকে বিয়ে করিনি, তোমাকে আমার চাই। দীপা বলে, আপনার শুধু আমার দেহটা চাই, তাই তো? পেয়ে যাবেন, আমি দিনে একবার করে এসে আপনার চাহিদা পূরণ করে যাব, তারপরও আমাকে জোর করবেন না আপনার সাথে একই ছাদের নিচে বসবাস করতে। আমি বললাম, কেন, আমার সাথে থাকতে তোমার অসুবিধা কোথায়? দীপা বলে, আরে আপনি কেন বুঝতে পারছেন না, আমার মা এই ব্যাপারে কিছুই জানে না, আমার মা আমাকে খুব বিশ্বাস করে। মা যদি জানতে পারে আমার সাথে কি কি হচ্ছে বা আমি কি কি করে বেড়াচ্ছি, তাহলে কি হবে সেটা ভেবেই আমি ভয় পাচ্ছি। দেখুন, আমি খুব সাধারণ ঘরের মেয়ে, বাবা মারা গেছে সেই কবে, অনেক কষ্টে আমাদের সংসার চলে। ওদের যেমন আমি ছাড়া কেউ নেই, ঠিক তেমনি আমারও ওরা ছাড়া কেউ নেই। তাই আমাদের মতো করে বাঁচতে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি যদি অজান্তে কোনো ভুল করে থাকি, এই আমি হাত জোর করে বলছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। এই বলে দীপা হাত জোর করে আমার সামনে কান্না করে দেয়। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম, কিন্তু আমার একটাই কথা, ওকে আমার সাথেই থাকতে হবে। অপমান করা, এতগুলো মানুষের সামনে থাপ্পড় মারা, সব মনে আছে আমার, কিছুই ভুলিনি আমি। আমি বললাম, তোমার নেকা কান্না বন্ধ করো, এই নেকা কান্নায় মাহিনীর মন গলবে না, তুমি আমার সাথে থাকবে আর এই বাড়িতেই থাকবে। সেটা তুমি কিভাবে আসবে তা তুমি জানো, আমি তোমাকে সময় দিতে পারি, মাত্র 2 দিন। এই 2 দিনের মধ্যে তুমি এখানে চলে আসবে, যদি না আসো তাহলে মনে করো তোমার কপালে দুর্গতি আছে। আমার কথা শুনে দীপা একটু রেগে যায়। সে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে, সবসময় ভয় দেখান কেন? কি করবেন আপনি? মেরে ফেলবেন তাই তো? তাই ভালো, ধুকে ধুকে মরার চেয়ে একেবারে মরে যাওয়াই ভালো, তারপরও তো আপনার হাত থেকে মুক্তি পাবো। এতক্ষণ ওর সাথে বকবক করতে করতে আমার রাগ যে হচ্ছিল না তা কিন্তু নয়, এখন ওর চাপা রাগ দেখে আমার মাথায় আগুন ধরে গেল।
আমি এক হাতে ওর চুলের মুঠি ধরে অন্য হাতে কোমর পেঁচিয়ে নিজের কাছে টেনে বুকের সাথে মিশিয়ে নিলাম। চুল শক্ত করে ধরাতে দীপা ব্যথা ছটপট করছে আর দু হাতে চুল ছাড়ানোর চেষ্টা করছে। দীপা বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার খুব লাগছে। আমি বললাম, তোকে ছাড়ার জন্য তো ধরিনি, তোকে আমি এভাবে মরতে দেব না, তোকে আমি ধুকে ধুকে মারবো। আমার কথা যদি না শুনিস তাহলে মনে রাখিস, তোর বাড়ি গিয়ে সবার সামনে বলে দেব মাত্র 10,000 টাকার জন্য তোর দেহ তুই আমাকে বিক্রি করে দিয়েছিস। তখন তোর সম্মান কতটুকু থাকবে একবার ভেবে দেখেছিস? তার চেয়ে ভালো নয় কি সম্মানের সাথে আমার সাথে থাকা? আর আমার সাথে তো তুই অবৈধভাবে থাকছিস না, বিয়ে করেছি আমি তোকে, আমার সম্পূর্ণ অধিকার আছে তোর উপর। দীপা আমার কথা শুনে আর আমার কাণ্ড দেখে ভয়ে তিত্তির করে কাঁপছে, তার সাথে ওর গোলাপি ঠোঁট জোড়াও কাঁপছে। আমি ওর ঠোঁটের দিকে তাকিয়ে আছি, সেখানে তাকাতেই নেশে বিবর হয়ে গেলাম। আমি হঠাৎ ওর চুল ছেড়ে দিয়ে ঠোঁটের উপর একটা আঙ্গুল রেখে বুলাতে লাগলাম। সেভাবেই তাকিয়ে থেকে বললাম, কেন এমন করছো দীপা? আমি যে তোমার সঙ্গ চাই, তোমাকে নিজের কাছে রাখতে চাই, আমি অতটাও খারাপ ছেলে না যতটা তুমি ভাবছো। দীপা সে অবস্থায় থেকে কান্না করতে করতে বলে, তাহলে এমন কেন করছেন আমার সাথে? কি চান আপনি আমার কাছে? কেন আমার পিছু ছাড়ছেন না? কোনো অংশে আমি আপনার যোগ্য না, আমি তো আপনার সঙ্গ চাই না, আমি আপনার থেকে মুক্তি চাই। আমি ওর কোমর ধরে আরো নিজের কাছে টেনে বললাম, কেন বলো তো, আমি তোমাকে আদর করলে তোমার ভালো লাগে না? দীপা বলে, না, আমি আপনাকে সহ করতে পারি না। আর কতবার বলবো বলুন তো, আমি আপনাকে কোনোভাবেই মেনে নিতে পারবো না। ওর কথা শুনতে শুনতে আমি রাগে ওর কোমর খামচে ধরলাম। এতক্ষণ যে হাত দিয়ে ওর ঠোঁট আদর করছিলাম সেই হাত দিয়ে ওর গাল টিপে ধরলাম। আমি বললাম, কেন রে, এক পুরুষের সঙ্গ তোর ভালো লাগছে না? তোর কি 1000 পুরুষের সঙ্গ লাগবে? বাজারের মেয়ে হতে চাস? আমি তোকে সম্মানের সাথে রাখতে চাচ্ছি, সেটা তোর ভালো লাগছে না? তোর আর কয়টা পুরুষের সঙ্গ চাই বলতো? তোদের মতো মেয়েরা বাজারের মেয়ে হতে খুব পছন্দ করিস। সমস্যা নেই, এখন ধৈর্য ধরে আমার কাছে থাক। যখন আমি তোকে ছেড়ে দেব তখন একটা নয় 1000টা পুরুষের সাথে যত মন চায় নিজের চাহিদা মিটিয়ে নিস। কিন্তু আমার এখন কথা একটাই, তুই আমার সাথেই থাকবি এখন থেকে, যতক্ষণ পর্যন্ত না আমি তোকে ছাড়ছি। তোর ফ্যামিলির চিন্তা করতে হবে না, সেই দায়িত্ব আমি নেব। এইদিকে আমার এই আচরণে দীপা ভেঙে পড়েছে। শারীরিক আর মানসিক নির্যাতন মেয়েটা আর সহ করতে পারল না। আমার কাছ থেকে নিজেকে ছাড়াতেও অক্ষম সে, তাই নিজেকে এলিয়ে দিল আমার উপর। অঝরে কেঁদে যাচ্ছে। ওর এই অবস্থা দেখে আমার একটুও মায়া হলো না। দীপা একদম অসহায় হয়ে পড়েছে। এদিকে আমার অবস্থা চরমে উঠেছে। এই মুহূর্তে ওর সঙ্গ খুবই প্রয়োজন। তাই আমি ওকে পাজা কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। আমি ওর পাশে শুয়ে ওকে বুকে টেনে নিলাম। ওর মুখটা আমার বুকের সাথে শক্ত করে চেপে ধরে বললাম, এই দীপা, কাঁদছো কেন? দেখো, এভাবে কেঁদে কোনো লাভ নেই। যেটা হবার সেটা হবেই, তাই বলছি যা হবে তা ভালো ভালো মেনে নাও। তুমি কেন বুঝতে পারছো না? তোমার এই কান্না, তোমার অভিমান, তোমার রাগ, তোমার এই মায়াবী চেহারা, কোনোটারই মূল্য নেই আমার কাছে। আমার যা চাই সেটা আমি নিয়েই ছাড়বো, সেটা যে কোনো মূল্যেই। এদিকে দীপা ভাবছে, আমার জীবনের সবথেকে বড় ভুল আপনার মতো একটা অমানুষের কাছে নিজের দেহ বিক্রি করতে আসা। আপনি যে আমাকে মুক্তি দেবেন না সেটা আমার ভালোই বোঝা হয়ে গেছে। আমার কপালে কি তাহলে এই লেখা ছিল সারা জীবন এই অমানুষটার অত্যাচার সহ করতে হবে? তার থেকে ভালো তুমি আমাকে তুলে নাও আল্লাহ। এদিকে দীপার চোখের পানিটা আমার বুক ভেসে যাচ্ছে। যতই আমি বলি না কেন ওকে, ওর প্রতি আমার কোনো মোহ নেই, কিন্তু মনে মনে যা আমি ওকে ভালোবেসে বসে আছি। এই মেয়েটা কি কিছুই বোঝে না? আমি চাই না ওকে একটু আঘাত করতে, কিন্তু আমাকে বারবার বাধ্য করে। এখন ওর এই কান্না যে আমার সহ হচ্ছে না, কেন যে কাঁদালাম মেয়েটাকে। আমি বললাম, এই দীপা, প্লিজ লক্ষ্মীটি, কান্না বন্ধ করো। আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও, এমনটা আর কখনো করবো না। এই বলে আমি ওর মুখ তুলে কপালে একটা আলতো করে চুমু দিলাম। ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, দেখো দীপা, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। তুমি না থাকলে নিজেকে কেমন যেন শূন্য শূন্য মনে হয় এই বুঝে আমি দম আটকে মরে যাব। তোমাকে কষ্ট দিতে আমি চাই না, কিন্তু তুমি বারবার আমাকে বাধ্য করো। কেন এক কথা শোনো না তুমি? তুমি জানো না স্বামী স্ত্রী একসাথে থাকলে ভালোবাসা বাড়ে? হোক না আমাদের বিয়েটা তোমার সম্মতির বিরুদ্ধে, কিন্তু আমাদের তো বিয়েটা হয়েছে। আমরা দুজন কলেমা পড়ে 3 বার কবুল বলে বিয়ে করেছি। আমাদের কোনো অবৈধ সম্পর্ক না। তাহলে কেন তুমি আমার সাথে থাকতে পারবে না? আচ্ছা, আমি কি এতটাই খারাপ যে আমি তোমার স্বামী হওয়ার যোগ্যতা রাখি না? আমার চোখে চোখ রেখে বলো তো। দীপা একদৃষ্টে আমার চোখের দিকে তাকিয়েছিল। হয়তো সে আমার চোখে ভালোবাসা দেখতে পেল নিজের জন্য। আমার জন্য যে তার একটা দুর্বলতা আছে সেটা সে আগের দিন রাতেই বুঝতে পেরেছে। তাই সে কিছু না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। এই প্রথম দীপা আমাকে নিচ থেকে জড়িয়ে ধরেছে। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এক এক করে ভালোবাসার ছোঁয়া এঁকে দিতে লাগলাম ওর ঘাড়ে। ওর মুখটা চোখের সামনে এনে অশ্রু ভরা 2 চোখে আলতো করে 2টো কিস করলাম। দীপা আমার পরশে চোখ বন্ধ করে নিল। আমি ওর কপালে চুমু খেয়ে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। এক এক করে দীপার শরীরের সব কাপড় খুলে ফেললাম বিনা বাধায়। নিজের কাপড় খুলে ছুঁড়ে ফেলে দিলাম মেঝেতে। দুজনেই বিবস্ত্র হয়ে একে অপরকে আদর করতে লাগলাম। আজ দীপা আমাকে আদর করছে। আমার কপালে, চোখে, গালে, এমনকি আমার ঠোঁটে চুমুর বন্যা বয়ে দিচ্ছে। একসময় 2 নারী পুরুষ নগ্ন অবস্থায় মেতে উঠেছে সেই আদিম শারীরিক খেলায়। আজ এই মিলনের মধ্যে ভালোবাসা ছিল, তাই হয়তো এতটা সুখময় হয়ে উঠেছে। একসময় দুজন ক্লান্ত হয়ে একে অপরের উপর এলিয়ে পড়লাম।
আমার মুখে রহস্যময় হাসি। আমার হাসিটা ঠিক দীপার হজম হলো না। সে আমাকে প্রশ্ন করে বসলো, আপনি এমন হাসছেন কেন? দীপার কথার প্রতি উত্তরে আমি হঠাৎ যা বললাম তা শুনে দীপার মাথায় যেন আসমান ভেঙে পড়ল। ও ভাবতে পারছে না মানুষ এতটা নীচ, এতটা জঘন্য কিভাবে হতে পারে। নিজের প্রতি নিজেরই ঘৃণা হতে লাগলো ওর। রাগে ক্ষোভে ইচ্ছে করছে নিজেকে শেষ করে দেয়। ওই যে বলে না, পিছু টান, তার জন্য মানুষ মৃত্যুর জন্য 1 কদম এগিয়ে 10 কদম পিছিয়ে আসে। দীপারও তাই অবস্থা। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।